এসিলি একটা অটোইমিউন ডিজিজ, যেটা আসলে আমাদের হাতে থাকে না অনেক সময়। তো এই বিষয়টিতে হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে, যেটা নিয়ে কি আসলে আমি গর্ভধারণ করতে পারবো কিনা, যদি গর্ভধারণ করি সেক্ষেত্রে কি ভালোভাবে সন্তান জন্মদান করতে পারবো কিনা। এই জায়গাটাতে যদি একটু আমাদের সাথে শেয়ার করেন যে আসলে এইখানে আসলে বক্তব্যটা কি হতে পারে। আসলে ব্যাপারটা কি এসিলি একা না, অটোইমিউন যে কোনো ডিজিজ, এটা কিন্তু থাইরয়েড ডিসঅর্ডারও হতে পারে। হ্যাঁ, অটোইমিউন যে কোনো ডিজিজ যদি কারো থাকে সেক্ষেত্রে এই পেশেন্টটাকে গর্ভাবস্থার পূর্ববর্তী সচেতনতামূলক সময় থেকে শুরু করে পুরোটা গর্ভাবস্থার সময় কিন্তু আসলে একটা জয়েন্ট মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে পেশেন্টটাকে দেখতে হয়। এই মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মধ্যে অবশ্যই গাইনোকোলজিস্টের পাশাপাশি রিউমাটোলজিস্ট থাকবেন, অবশ্যই কার্ডিওলজিস্ট থাকবেন, অবশ্যই এন্ডোক্রাইনোলজিস্ট থাকবেন। কারণ একটা এসিলি পেশেন্ট বিভিন্নভাবে আসতে পারে। হয়তো পেশেন্ট জানেই না যে তার এসিলি আছে, সে কনসিভ করে গেছে, কিন্তু তার ইনভেস্টিগেশনের সময় দেখা গেল যে তার এসিলি আছে, অথবা তার রিকারেন্ট প্রেগনেন্সি লস আছে, তার ইনভেস্টিগেশনে ধরা পড়লো যে তার এসিলির কারণেই বাচ্চাগুলো নষ্ট হচ্ছে। অথবা এমনও হতে পারে যে পেশেন্ট এসে বলছে যে ম্যাডাম আমার আগের বাচ্চা তো এরকম হয়েছে যে খুব সুন্দর ছিল, আমি ভালোভাবে সব কিছু কমপ্লিট করেছি, আমি এই চেক আপেও ছিলাম, কিন্তু একদম শেষের দিকে গিয়ে 38-39 সপ্তাহে গিয়ে সাডেন আমার বাচ্চাটা পেটের মধ্যে মারা যায়। এবং আমি আসলে এমনও না যে আমার বাচ্চার নড়াচড়া কম ছিল কিংবা একদম সাডেন এরকম। তো এই হিস্ট্রিগুলো যখন পেশেন্ট দেয় তখন আসলে এখন দৈনন্দিন একটা চাহিদার উপরে বেস করে যখন আমরা ইনভেস্টিগেশন করি তখন অনেক পেশেন্টেরই দেখা যায় যে এসএলই ওরিয়েন্টেড যে অ্যান্টিবডিগুলো থাকে সেগুলো পজিটিভ চলে আসছে। তখন আসলে আমরা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে চলে যাই এবং এই পেশেন্টগুলো কিন্তু এসএলইর কমপ্লিকেশনের পার্ট হিসেবে একটা সময় ধীরে ধীরে প্রেশারও বাড়ে, ডায়াবেটিসও আসে এবং সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ যেটা হয়ে যায়, আমরা যদি রিউমাটোলজিস্টের কনসালটেশনে না থাকি যে কোনো সময়, এটা শেষের দিকে না, গর্ভাবস্থার যে কোনো সময় আসলে মায়ের সাথে বাচ্চার রক্ত সরবরাহ বন্ধ হয়ে গিয়ে বাচ্চাটা লস হয়ে যেতে পারে, যে কোনো সময়টা হয়। তো এসিলি পেশেন্টদের দেখা যায় যে খুব জটিলতার মধ্যে যেটা পড়ে যায়, আমাদের দিক থেকে আমরা যেটা ফেস করি যে প্লাসেন্টা মানে গর্ভফুলের ম্যাচুরেশনটা হতে চায় না, যে কারণে দেখা যায় যে বাচ্চার ওজনটাও পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পায় না, কারণ কনস্ট্যান্টলি বাচ্চাটা একটা ঘাটতির মধ্যে বড় হয়। যখন গর্ভফুলটা ঠিকমতো কাজ করতে না পারে তখন কিন্তু মানে ব্যাপারটা এমন হয়ে যায় যে বাচ্চা সব কিছু ঘাটতে পড়ে যায়, অক্সিজেনের লেভেল শুরু করে খাবার, মানে যে খাবারটা নিউট্রিশন যে ব্লাডের মাধ্যমে যেটা যাচ্ছে সবই তো আসলে গর্ভফুল দিয়ে যাচ্ছে, মায়ের থেকে বাচ্চার মধ্যে গর্ভফুল দিয়ে যাচ্ছে। ওখানে যখন ডেফিসিয়েন্সিটা থাকে তখন এটা মেইনটেইন হয় না, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে থ্রম্বোসিস ডেভেলপ করে। এই যে থ্রম্বোসিস কথাটা আমরা বললাম, এখানে আসলে কি হয়? অনেক সময় পেশেন্টের জানার ইচ্ছা থাকে যে আসলে থ্রম্বোসিস, এখানে আসলে রক্তনালীর ভিতরে রক্ত জমাট বেঁধে যায়। আমরা যদি বলতে চাই যে আমরা যখন একটা পাইপের ভেতর দিয়ে যখন একটা পানির ফ্লো যায়, এটা যদি কোনো অবস্ট্রাকশন না থাকে তাহলে কিন্তু খুব সুন্দর পানির ফ্লোটা চলে যায়। কিন্তু যখন কোনো অবস্ট্রাকশন থাকে, যেমন একটা জায়গায় পানির টিউবটা নষ্ট হয়ে আছে কিংবা কোনো একটা কিছু জমে আছে, তখন ভিতর দিয়ে কিন্তু বেশি পরিমাণ পানি যেতে পারছে না। রক্তনালীর ব্যাপারটাও সেরকম, যেমন যাদের থ্রম্বোসিস হওয়ার টেন্ডেন্সি থাকে, যেমন ধর যাদের অটোইমিউন ডিজিজ থাকে, যাদের হচ্ছে অনেকে আছে যে ওবেসিটির কারণেও এরকম হয় যে নড়াচড়া করতে পারে না কিংবা অনেকক্ষণ ধরে বসে কাজ করে, এদের কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়। এটা হাইপার কোয়াগুলেবল স্টেটের জন্য হয় এবং এটার সাথে অবশ্যই কিছু হরমোনাল ইনফ্লুয়েন্স থাকে। তো রক্তনালীর ভিতরে যখন রক্তটা জমাট বেঁধে যায় তখন কিন্তু স্পেশালি আমি যখন বলছি যে বাচ্চার ওরিয়েন্টেড ইস্যু, মানে গর্ভাবস্থায় যখন গর্ভফুলের কানেকশনের ভিতরে এ ধরনের সমস্যা হয়, থ্রম্বোসিস হয়ে যায়, মায়ের সাথে বাচ্চার রক্তের সরবরাহ সাডেনলি বন্ধ হয়ে যায়, তখন আলটিমেটলি কি হবে? এই বেবিটা তো সার্ভাইভ করবে না, কারণ অক্সিজেন থেকে শুরু করে নিউট্রিশন সবই তো রক্তের মাধ্যমেই মায়ের থেকে বাচ্চার মধ্যে যাচ্ছে। তো এসিলিতে যেটা দেখা যায় যে এই জিনিসগুলো অটোইমিউন ডিজিজগুলোতে দেখা যায় যে সাডেন থ্রম্বোসিস হয়ে মায়ের সাথে বাচ্চার সার্কুলেশনটা কাটডাউন হয়ে বাচ্চাটা যে কোনো সময় খারাপ হতে পারে এবং স্পেশালি শেষের দিকে গিয়ে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়ে যায়।